বিজেপি সরকার দুর্নীতি করবে, তার বিরুদ্ধে আন্দোলন করবে, এটা কিরকম কথা? বিজেপি সরকারের মূল লক্ষ্যই তো হচ্ছে দুর্নীতি করা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী পিএম কেয়ার ফান্ড করেছেন, তার হিসেব দেবেন না। ইলেকট্রাল বন্ড একটা আইন করে দুর্নীতিকে লালন পালন করেছেন, সুপ্রিম কোর্ট খারিজ করলো, তবু সে টাকাটা ফেরত দিলেন না। ওদের চালায় আরএসএস, আরএসএস এর এত টাকা আসে কোত্থেকে? সবটাই তো দুর্নীতি। অতএব যে সরকার দুর্নীতিটাকেই তার একমাত্র লক্ষ্য করেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াই করবেন না, সরকার আপনাকে আইসক্রিম খাওয়াবে? সেই জন্য সরকার লাঠি নিয়ে গুলি নিয়ে পড়েছে। এখনো গুলি চলেনি, মানুষের ভয়ে তাও চালাতে পারতো। রণক্ষেত্র হবে, রণক্ষেত্র হওয়া উচিত গোটা ভারতবর্ষে। ভারতবর্ষের যদি নতুন প্রজন্মকে বাঁচাতে হয়, তাহলে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষকে লড়াই করতে হবে। যুবকদের যে সাহস, যুবকরা চিরকালই সাহসী। ভুলে যাচ্ছেন কেন? ক্ষুদিরাম 18 বছর বয়সে গুলি করেছিল কিংসফোর্ডকে, ফাঁসি হয়েছে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যুবকেরা অস্ত্রাগার দখল করে নিয়েছিল। সুতরাং যুবকদের সাহস হবে না, সাহস হবে কার? বৃদ্ধদের। বাহিনী নামিয়েছে, ওই বাহিনী দুদিন বাদে গর্তে ঢুকে যাবে যখন মানুষ সরাসরি বিদ্রোহ করবে। এই যে আমাদের দেশে সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি থাকা সত্ত্বেও বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বামফ্রন্ট সহ কংগ্রেস, তাদের কিন্তু সক্রিয় ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে। এই লড়াইটা কি আপনি মনে করছেন এমনি আকাশ থেকে হয়েছে? বামফ্রন্ট লড়াই করছে বলেই তো এত আক্রমণ, তার মানে আক্রমণ হতো নাকি? সে তো ওরা চিরকালই বলবে। ওরা যখনই বিপদে পড়ে চীনের সঙ্গে যোগাযোগ, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ, কত কিছু বলে। চীনের সঙ্গে ব্যবসাটা বন্ধ করছে না কেন? চীনের সঙ্গে যোগাযোগ এতই যদি চীন বিরোধিতা হয়, তাহলে চীনের সঙ্গে ব্যবসাটা বন্ধ করছেন না কেন? ব্যবসা বন্ধ করে দিন, বাঁচবে ভারতবর্ষ। এই সমস্ত কথা বলে লাভটা কি? বলা হচ্ছে যে বামপন্থীরা সাপোর্ট করছে, কারণ হচ্ছে চীনের সাথে একবারই তো বললাম তো, চীনের সঙ্গে কার যোগাযোগ? চীনের সঙ্গে তো যোগাযোগ সবচেয়ে বেশি অমিত শাহ এবং মোদির। তারা তো সরকারেও রয়েছে। তো বামপন্থীরা তো সরকারি ক্ষুদ্র শক্তি, তাদের সাথে চীনের যোগাযোগ করতে গিয়ে নেতা মন্ত্রী তারা কিছু বলছে না, মিডিয়া না। ও তো পয়সা দিয়ে ওদের নাচ মেয়েরা বুলবুল তো পয়সা মিলেগা, পয়সা পাচ্ছে, নাচছে। একের পর এক দুর্নীতি, অযোধ্যার রাম মন্দির থেকে। আমি আবার বলছি একই কথা, বিজেপি দলটাই হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত দল, যার জন্মের সূত্রটাই হচ্ছে দুর্নীতি করো। দুর্নীতি শুধুমাত্র টাকা পয়সা দিয়ে হয় না। দুর্নীতি হচ্ছে মানুষের জীবনে অশান্তি তৈরি করা, বিভাজন তৈরি করা, সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে লুটপাট করা। সেসব বিজেপি করবে, তার বিরুদ্ধে লড়তে হবে। প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালে গণ উত্থান হয়েছে, সেই দিকে গণ উত্থান সবসময় হবে। মানুষ তার সহ্যের সীমা অতিক্রম করলে গণ উত্থান হবে। তো নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গে ভারতবর্ষের তুলনা হয় না। এই জন্যই ভারতবর্ষ একটা বিশাল দেশ। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ এটা ক্ষুদ্র এলাকা নিয়ে, ভূখণ্ডটা ছোট। এখানে বিশাল ভূখণ্ড, বিভিন্ন বৈচিত্র্য আছে, তবু মানুষ বিদ্রোহ করছে এবং করবে। 20 বছর পরে বিতর্কিত লেখিকা বাংলাদেশ থেকে বিতাড়িত তসলিমা নাসরিন, তিনি পশ্চিমবঙ্গে আসছেন কোন একটা প্রোগ্রামে অংশগ্রহণ। ভালো কথা, তিনি আসুন। তাকে যদি এখানে আনার অনুমতি কেন্দ্রীয় সরকার দেন, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া হয় না কেন? তিনি ঘটনাচক্রে একজন বিদেশি নাগরিক, তিনি সুলেখিকা কি লেখিকা নন সে বিতর্কে লাভ নেই। তিনি আসেন, ভালো কথা। তাকে যদি সরকার আমন্ত্রণ জানায়, আসবেন না কেন? আমার তো আপত্তি করার কিছু নেই। আমি তো দুঃখ প্রকাশ করছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে বিজেপির উনি এই কথাটাই তো বিজেপির হয়ে কথা বলা। এই যে উনি যে সমস্ত কথাগুলো বলেছেন, যদি আপনারা বিশ্লেষণ করেন, দেখবেন প্রত্যেকটা কথাই আরএসএস এর কথা। আরএসএস যে কথা বলে বামপন্থীদের আক্রমণ করে, সে কথাই উনিও বলছেন। আরেকটা মৌলবাদ, তিনি ইসলামী মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে নাম করে হিন্দু মৌলবাদীর সঙ্গে সহবাস করছেন। আর সব মৌলবাদী কিন্তু এক জায়গায় মিলে যায়, এটা বুঝতে হবে। আমার যতদূর জানা, উনি 2000 সালের আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন, তখন বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে ছিল। কি এমন ঘটেছিল যে ওনাকে এই রাজ্য থেকে চলে যেতে হয়েছিল? দর্শকদের জন্য যদি তখন আপনাদের সেই পরিস্থিতি মনে থাকে, তৃণমূল কংগ্রেসের ইদ্রিস আলীর নেতৃত্বে গোটা কলকাতায় একবারে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি, দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল ওর জীবনের নিরাপত্তার জন্য।
বামফ্রন্টের নিজস্ব কিছু ওর জীবনের নিরাপত্তার জন্যই ওকে নিশ্চিন্তভাবে পার করে দেওয়া হয়েছিল, যেটা বলে সেফ প্যাসেজ। কৃতজ্ঞতা বোধ থাকলে তিনি এটা বুঝতেন যে বামফ্রন্ট কত উপকার করেছিলেন, যার ফলে উনি বেঁচে আছেন আজও, এবং বেঁচে থেকে তিনি বামফ্রন্টেরই বিরোধিতা করতে পারছেন। বটেই তো, তাহলে তখন যদি ওকে না বাঁচিয়ে রাখার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হতো সরকারের অনুমতি নিয়ে, কেন তিনি তো বিদেশি, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া তাকে তো নড়াচড়া যায় না। বিদেশি আবার মুসলমান, সে দেখ, আমি মুসলমান, হিন্দু, খ্রিস্টান বুঝি না, আমি বুঝি মানুষ। তিনি একজন বিদেশি লেখিকা, তার জীবনের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল, মৌলবাদীরা তৈরি করেছিলেন, তাকে বাঁচিয়ে রাখবার জন্যই বামফ্রন্ট তাকে সেফ প্যাসেজ দিয়েছিলেন। যেদিন এটা উপলব্ধি করবেন সেদিন বুঝতে পারবেন যে বামপন্থীরা তাকে তার মঙ্গল করেছিল। পশ্চিমবঙ্গ সরকার বলছে যে কোনো মুসলমান, বিশেষ করে যারা বহিরাগত আছে, বিদেশি আছে, তাদেরকে পালিয়ে যেতে বলছে, আর এখানে সমাবেশ করছে। সেটা গিয়ে জিজ্ঞাসা করুন শুভেন্দুকে, আমাকে না, শুভেন্দুকে জিজ্ঞেস করতে হবে। তিনি কি বাংলাদেশ ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারেন? সেটা তো কেন্দ্রীয় সরকার ঠিক করবে, আর ঠিক করার মালিক তো আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের ধন্যবাদ জানাচ্ছে, বলছে যারা বামপন্থী যারা বন্ধুরা আছে তাদেরকে বলছি আপনারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছেন। সত্য ধীরে ধীরে প্রকাশিত হয়। আজকে ওর নিজের অস্তিত্ব বিপন্ন, তাই তিনি বামপন্থীদের কথা বলছেন, কিন্তু উনিও তো বিজেপির পয়সায়, বিজেপি প্ররোচনায়, RSS এর প্ররোচনায় নাচানাচি করেছিলেন। একমাত্র লক্ষ্য ছিল কমিউনিস্ট বিরোধিতা, সেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছেন, যেহেতু কমিউনিস্ট অত সহজে দমিয়ে যায় না। আজকে নিজের যখন অবস্থা বিপন্ন, তখন তিনি বলছেন বামপন্থীদের আমাদের আসল শক্তি। ভুল ভাঙছে না, ওটা আরো মানুষকে আগামী দিনে আরো বিভ্রান্ত করার পরিকল্পনা। ওকে পেছন থেকে RSS আগ্রহ মদত দিয়েছিল, এখনো দিচ্ছে। 2000 সালের আগে যে 21শে জুলাই কি এমন ঘটেছিল যে সেই দিনই মমতা ব্যানার্জি বারবার 21শে জুলাই পালন করতেন? 21শে জুলাই পালন করে নাচা গানা করতেন, ভালো খাওয়া দাওয়া করতেন, প্রচুর পয়সা পাওয়া যেত এদিক ওদিক থেকে। সেই বাকি ছিল 3 জায়গায় 21শে জুলাই পালন হচ্ছে। 3 জায়গায় কেন? আজকে 3 জায়গায় হচ্ছে, কালকে দেখবেন কোথাও হবে না। এখানে আরেকটা বিষয় আসছে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিল বিরোধীদের তো কোনো প্রোগ্রামই করতে দিত না, এখন বিজেপি আসার পরে সেই মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট থেকে পারমিশন, তখন আমাদের হাইকোর্টে যেতে হতো। কে বল, প্রত্যেকটা মিটিং করবার জন্য হাইকোর্টে আমাদের আসতে হতো রোজ। মমতা ব্যানার্জি 21শে জুলাইকে নিয়ে কি রাজনীতি ফায়দা তুলেছে? সে ওগুলো এইসব মানে কাল্পনিক কথা বলে লাভ নেই। উনি আমরা ভাবি না, এখন অনেক বেশি সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে, যে মানুষের ঐক্য থাকবে কিনা, ভারতবর্ষ অটুট থাকবে কিনা, এটি অনেক বড় সমস্যা। মমতা, বিজেপি এগুলো কোনো সমস্যাই নেই আমাদের কাছে। বন্দে মাতরম বিল পাস হচ্ছে, দেখা যাবে, পাশ করুন, তারপর আমরা বুঝে নেব। আজকেই তো কলকাতা হাইকোর্টে বন্দে মাতরম মামলা ছিল আমার, এটা শুনানির জন্য ফিক্স হয়েছে 4 আগস্ট। এই যে বন্দে মাতরম রাজনীতি বাধ্য করা হচ্ছে, এটা কতটা আইনি সম্মত? এটা আদালতে আছে, তখন আদালতে আমরা বুঝে নেব। এই যে নারী সুরক্ষার যে বিল মোদি পাস করতে চেয়েছিল, সেটা পাস করা গেল না। ওটা নারী সুরক্ষা বিল নয়, নারীদের যে সংরক্ষণ, এই বিলটা বহুদিন আগেই পাস হয়ে গেছে। এটা তিনি করতে চাইছেন নারীদের সংরক্ষণ সামনে রেখে ভারতবর্ষের এলাকার পুনর্বিন্যাস, যাতে গোবলয়ের প্রভাবটা বাড়ে, এটাই ছিল লক্ষ্য, এছাড়া কিছু না। পশ্চিমবাংলায় যাদের দায়িত্ব ছিল বিজেপিকে রোখার, সেই